सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আমরা আজকে যে আলোচনা করব সেই আলোচনার পর্ব আমাদের চলছে বেশ কয়েকটা ভিডিওতে, যে আগামী 18ই মে 2025 নোডাল অ্যাক্সিস যে শিফট হবে, অর্থাৎ রাহু কেতুর যে সঞ্চার হবে, সেই সঞ্চারকে আমরা কিভাবে মোকাবিলা করব, তার প্রভাবকে আমরা কিভাবে জীবনে গ্রহণ করব এবং তার প্রভাব যাতে আমাদের মিনিমাম ড্যামেজ করে সেই জায়গাকে জীবনে সেই জায়গায় পৌঁছবার জন্য আমাদের একটা বিশেষ প্রয়াস চলছে। এই জন্য আমরা অনেক গভীরে গিয়ে অনেক ব্যাক টু বেসিক্স, অনেক মৌলিক আলোচনা করছি শুধুমাত্র কনসেপচুয়াল ক্ল্যারিটি করার জন্য। এখন এই যে রাহুকেতুর বিষয়, রাহুকেতুর ট্রানজিট, রাহুকেতুর প্রভাব সব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইউ ক্যান নেভার ওভার এমফাসাইজ। কিন্তু এই যে রাহুকেতুর সঞ্চার হচ্ছে, এই রাহুকেতুর সঞ্চার কেন আরও অনেক বেশি তাৎপর্যপূর্ণ, তার কারণ হচ্ছে এই সময় এক তো গ্রহরাজ শনি কালপুরুষের দ্বাদশে থাকছেন এবং 8 বছর ধরে স্টার্টিং 2025 8 বছর ধরে দেবগুরু বৃহস্পতি চলে যাচ্ছেন অতিচার গতিতে, এবং এই অতিচার গতির বৃহস্পতির সঙ্গে রাহু দৃষ্টি বিনিময় সম্পর্কে আবদ্ধ হচ্ছে। একাদশের কুম্ভ রাশির রাহু আগামী 1.5 বছর মানব সভ্যতার উপর একটা প্রভাব বিস্তার করতে চলেছে। ইন্ডিভিজুয়াল ব্যক্তি জীবনে তো আমরা তার প্রভাব অনুভব করবই, কিন্তু সামগ্রিকভাবে অ্যাট দ্য কালেকটিভ লেভেল যখন চেঞ্জেস আসে, যখন ট্রান্সফরমেটরি ইনফ্লুয়েন্সেস আসে, তখন ব্যক্তিগত লেভেলেও কিন্তু আরও অনেক বেশি প্রভাব আমরা অনুভব করি। তো নেক্সট 1.5 ইয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং রাহুকেতুকে আমরা যেভাবে ডিল করি, যে পার্সপেক্টিভে, যে দৃষ্টিকোণ থেকে, যে অ্যাঙ্গেল থেকে, তার থেকে অনেক বেশি গভীরে কিন্তু আমাদের চিন্তাভাবনা করতে হবে এবং পজিশন নিতে হবে। এত কথা বলার একটা বিশেষ কারণ হচ্ছে যে রাহুকেতুর এই প্রভাবকে আমরা একটা বিশেষ কিছু মন্ত্র সাধনার মাধ্যমে প্রয়াস করব নিয়ন্ত্রণ করার, যে মন্ত্র সাধনাটা কিন্তু বীজ মন্ত্রাত্মক এবং বিশেষভাবে গুরু পরম্পরায় প্রাপ্ত হয়। এই মন্ত্র সাধনাকে ওপেন সোর্সে কনভার্ট করার একটা প্রয়াসের কারণে আমি আপনাদের সঙ্গে এতগুলো কথা বলছি। যে খুব গভীরের তত্ত্ব, যে আদি পরাশক্তির যে বিশেষ মৌলিক মন্ত্র সাধনা, যেটাকে তন্ত্রবিদ্যায় শ্রীবিদ্যা সাধনা বলা হয়, মা ললিতা ত্রিপুর সুন্দরীর যে সাধনা, যেটা অতি অবশ্যই গুরু পরম্পরাতেই প্রাপ্ত হয়, বিশেষ শক্তিশালী বীজ মন্ত্রাত্মক সাধনা, সেই সাধনাকে যতটা সম্ভব ওপেন সোর্সে কনভার্ট করার আমি একটা প্রয়াস করছি আমার তরফ থেকে, আমার যা স্বল্প বিদ্যা বুদ্ধি আছে। এবং সেই ওপেন সোর্স কনভার্সনের জন্য অনেক ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনের প্রয়োজন, অনেক কনসেপচুয়াল ক্ল্যারিটি প্রয়োজন। এবার এই যে রাহুকেতু, যার উৎস হচ্ছে সূর্য চন্দ্র পৃথিবী, দ্য সান মুন আর্থ ট্রায়াড, এই সূর্য চন্দ্রকে নিয়ে কিন্তু আদিকাল থেকে, প্রাচীন যুগ থেকে মানুষ বিশেষভাবে
একটা পর্যবেক্ষণ করেছে, তার কারণ মানুষ বিস্মিত হয়েছে যে দিনের বেলা সূর্য, তারপর সূর্য অস্ত যাচ্ছে, তারপর একটা নতুন গোলাকার একটা সেলেস্টিয়াল অবজেক্ট আকাশে দেখা যাচ্ছে। এই যে পরিবর্তনগুলো, এই যে একরকম দিনের বেলা একরকম রাত, এই সব কারণে প্রাচীন যুগের মানুষের মধ্যে যে প্রশ্ন জেগেছে, যে বিস্ময়, সেই কারণে কিন্তু মানুষের প্রধানত সূর্য আর চন্দ্র নিয়ে অন্বেষণ ছিল। পরবর্তীকালে আমরা কবির বিশেষ রচনা পেয়েছি। কবি লিখছেন, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। দেবব্রত বিশ্বাসের গলায় কণ্ঠস্বরে এই গান অত্যন্ত প্রখ্যাত। তো এই যে বিস্ময়, আকাশ ভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণ দেখে যে কবির মনে যে গান জেগেছে, প্রাচীন যুগের যে ঋষি মুনিরা ছিলেন তাদের মনেও কিন্তু এক ধরনের গান, এক ধরনের সুর, তারাও কিন্তু ঋষিদের বলা হতো কবি। এবং ওই বৈদিক যুগের মানুষদের থেকে শুরু করে মানব সভ্যতার প্রতিটা পর্বে এই প্রকৃতিকে নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা, একটা প্রশ্ন, একটা জানবার কৌতূহল থেকেই গেছে। সেখান থেকে তৈরি হয়েছে আর্কিও অ্যাস্ট্রোনমি বলে একটি বিষয়, একটি সাবজেক্ট, আর্কিও অ্যাস্ট্রোনমি। এই আর্কিও অ্যাস্ট্রোনমি কি না, আর্কিও অ্যাস্ট্রোনমি হলো একটা ইন্টারডিসিপ্লিনারি একটা ফিল্ড, যেখানে একাধিক বিষয় সংযুক্ত হচ্ছে। একদিকে আর্কিওলজি অর্থাৎ পুরাতত্ত্ব, আরেকদিকে আমাদের অ্যাস্ট্রোনমি অর্থাৎ জ্যোতির্বিদ্যা। একাধিক বিষয় সংযুক্ত হয়ে মানুষের কিছু বিশেষ জানবার খোঁজকে, অন্বেষণকে, অনুসন্ধানকে সাফল্য প্রদান করার একটা প্রচেষ্টা। এই যে আর্কিও অ্যাস্ট্রোনমি, এই আর্কিও অ্যাস্ট্রোনমি এই সাবজেক্টে কি হয় না, প্রাচীন যুগের কিছু সেক্রেড সাইটস অর্থাৎ কিছু দিব্যক্ষেত্র নিয়ে চর্চা হয়। দিব্যক্ষেত্র, সেখানে সেই দিব্যক্ষেত্রে দেখা হয় যে এনশিয়েন্ট সিভিলাইজেশনস, প্রাচীন যুগের যে সভ্যতা ছিল, সেই সভ্যতার, প্রাচীন সভ্যতার প্রাচীন মানব কিভাবে এই সমস্ত যে মহাকাশের যে সমস্ত বিষয়গুলি, যে ঘটনাগুলি, মহাকাশের সমস্ত এই আকাশ ভরা সূর্য তারার যে পথ চলা, যে কক্ষপথ, যে উদয় অস্ত, এই সমস্ত কিছুকে, এই সেলেস্টিয়াল ফেনোমেনাকে এনশিয়েন্ট সিভিলাইজেশন, প্রাচীন যুগের মানুষ কিভাবে উপলব্ধি করেছিলেন এবং তার সঙ্গে, উপলব্ধির সঙ্গে সঙ্গে কিভাবে তারা এটাকে সদ্ব্যবহার করতেন। How the ancient civilizations understood and utilized celestial phenomena, এই বিষয়টারই চর্চা হয় আর্কিও অ্যাস্ট্রোনমিতে। বিভিন্ন সেক্রেড সাইটসে গিয়ে, বিভিন্ন দিব্য ক্ষেত্রে গিয়ে সারা পৃথিবী জুড়ে, এবং এই সমস্ত দিব্য ক্ষেত্রকে
এই সমস্ত সেক্রেট সাইটসকে এখন আধুনিক যুগে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস বলে ঘোষণা করা হয়েছে। এই সমস্ত দিব্য ক্ষেত্রতে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যালাইনমেন্ট দেখা হতো, যে বিভিন্ন পাথরের বড় বড় হিউজ স্ট্রাকচারস, সেগুলোর সঙ্গে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যালাইনমেন্ট কি আছে, অর্থাৎ মহাকাশের যে গ্রহদের নক্ষত্রদের যে গতিবিধি তার সঙ্গে একটা মেলবন্ধন করে যে পৃথিবীর উপর যে সমস্ত পুরাতত্ত্ব, যে স্ট্রাকচার, তার যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাসটা সেলেস্টিয়াল মুভমেন্টের সঙ্গে কিভাবে কানেক্টেড। এখন আধুনিক যুগে মডার্ন সোসাইটি এই যে মহাজাগতিক সচেতনতা, অ্যাওয়ারনেস যাই বলুন, সেলেস্টিয়াল অ্যাওয়ারনেস, তার থেকে কিন্তু অনেকটাই ডিসকানেক্টেড। এখন প্রাচীন যুগে যে সমস্ত এই বিশেষ বিশেষ স্ট্রাকচারস পাওয়া যায়, এই নির্মাণগুলো দেখা যায়, বিশেষ বিশেষ যে দিব্যক্ষেত্র বলে ঘোষিত হয়েছে, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা ছিল সলস্টিস, ইকুইনক্স, এক্লিপস, লুনেশন সাইকেল, এই বিশেষ বিশেষ বিষয়গুলো। অর্থাৎ চন্দ্রের যে কলা পরিবর্তন, লুনেশন সাইকেল, পূর্ণিমা, পূর্ণিমার পর অমাবস্যা, অমাবস্যার পর আবার পূর্ণিমা, এই যে চন্দ্রের কলা পরিবর্তন, এই লুনেশন সাইকেল, এক্লিপস অর্থাৎ সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, ইকুইনক্স আর সলস্টিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সলস্টিস অর্থাৎ কি? আমাদের সংক্রান্তি স্থান। কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তিতে যখন সূর্য পৌঁছচ্ছে, সেই সময় সূর্যের যে আলো আসছে পৃথিবীতে, তার সঙ্গে সংযুক্ত করে মেলবন্ধনে কিছু শ্রেণীবিন্যাস, এবং ইকুইনক্স অর্থাৎ মেষ আর তুলায় যখন সূর্য পৌঁছচ্ছে, অর্থাৎ যখন বিষুব রেখায় সূর্য আছে, কখনো উত্তর গোলার্ধ মুখী, কখনো দক্ষিণ গোলার্ধ মুখী। এই যে বিশেষ বিশেষ সেলেস্টিয়াল ফেনোমেনা, এই বিশেষ বিশেষ মহাজাগতিক ঘটনার সঙ্গে মেলবন্ধন করে এই সমস্ত ক্ষেত্রগুলোর মধ্যে কিছু স্ট্রাকচারস পাওয়া যায়, যেগুলোকে আমরা সাধারণত ধ্বংসাবশেষ বলতে পারি, রেলিক্স, রুইন্স, ভগ্নাবশেষ বলতে পারি। এগুলো প্রাচীন প্রাগৈতিহাসিক প্রস্তর, সমাধিস্থল দেখা যায়, সমাধিভূমি দেখা যায় এখানে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই পূর্বপুরুষদের, পিতৃপুরুষদের একটা স্মৃতিস্তম্ভ এবং সমাধিস্থল। এবং এখানে কিছু অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন করা হয়। জ্যোতির্বিদ্যার যে গণনা, সেই জ্যোতির্বিদ্যার গণনার যন্ত্র রূপে এই সমস্ত কনস্ট্রাকশনস করা আছে। এবং কিছু প্রমুখ এই সেক্রেট সাইটস আপনাদের উল্লেখ করছি। স্টোনহেঞ্জ সবচেয়ে নামকরা, এটা একটা মেগালিথিক রুইন। স্যালসবারি প্লেন, সাদার্ন ইংল্যান্ডে এটা পাওয়া যায়। যারাই ইউকে যায় তারা সাধারণত স্টোনহেঞ্জটা দর্শন করে আসেন।
এই স্টোনহেঞ্জ আমি আপনাদের একটু দেখাই। আমার কাছে একটা ছোট্ট মেমেন্টো আছে, স্মৃতিচিহ্ন হিসেবে আনা স্টোনহেঞ্জ থেকে। আমার এক বিশেষ পরিচিত স্টোনহেঞ্জ ওখানে ইউকে স্কটল্যান্ডে গেছিল, তাকে আমি আনতে বলেছিলাম। এটা একটা টিনের মধ্যে স্টোনহেঞ্জের একটা মেমেন্টো সুভেনার করা। এই স্টোনহেঞ্জ ওখানকার রেপ্লিকা, যে ওখানে যেটা পাওয়া যায়, যেটা দেখা যায়, এই যে পাথরের স্ট্রাকচার, এইরকম পাথরের স্ট্রাকচার, এইরকম পাথরের স্ট্রাকচার দেখুন। একটা হর্সশু, ঘোড়ার পায়ে যে রিংটা পরানো থাকে, হর্সশুর স্ট্রাকচার, এরকম বাইরে থেকে একটা বড় সার্কুলার গোল মতো এবং একটা হর্সশু স্ট্রাকচার। এখানে পার্টিকুলার ডিরেকশন করা আছে, এই দিকে নর্থ, এইটা নর্থ, এই দিকে সাউথ, এই দিকে ওয়েস্ট, এই দিকে ইস্ট। এবার এই স্টোনহেঞ্জ, এই যে জায়গা, এইখানে আমরা ওই সূর্যের আলো, ওই চন্দ্রের আলো, ওই এক্লিপস, এই সময়গুলোতে বিশেষ বিশেষভাবে বিশেষ বিশেষ নকশায় একটা সূর্যের আলো, চন্দ্রের আলো, এখানে একটা নকশা, একটা প্যাটার্ন তৈরি করে। এবং সেখানে এই প্রাচীন যুগের মানুষ মনে করতেন যে এই পাথরের মধ্যে সেই এনার্জিটা, সোলার এনার্জি, লুনার এনার্জিটা ধরা থাকবে, এটা ওদের বিশেষ একটা বেরিয়াল সাইট, একটা সমাধিস্থল, এবং তার সঙ্গে এটা তো অবশ্যই ইউনেস্কো হেরিটেজ সাইট বলে ডিক্লেয়ার হয়েছে। মেক্সিকোতে পিরামিড আছে চিচেন ইৎজা, যেটা ওই ভিনাস সাইকেলকে, শুক্রের যে কালচক্র, সেটাকে কেন্দ্র করে মেক্সিকোতে চিচেন ইৎজা। গ্রেট পিরামিড অফ গিজা আমরা সবাই জানি। এই গ্রেট পিরামিড অফ ইৎজা কিন্তু আকাশে যে ওরিয়ন বেল্ট, আমাদের আদ্রা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, আসলে রোহিণী, মৃগশিরা, আদ্রা, ওই যে এলাকাটা আকাশে, ওই এলাকার সঙ্গে সংযুক্ত একটা আমাদের টেরেস্ট্রিয়াল যে রিজন, সেখানে কিন্তু এই গ্রেট পিরামিড অফ গিজা কিন্তু তার সঙ্গে সংযুক্ত। ভারতবর্ষের চিদম্বরম যে মন্দির, সাউথ ইন্ডিয়ায়, তামিলনাড়ু, তার সঙ্গেও কিন্তু এই মৃগশিরা নক্ষত্রের একটা কানেকশন আছে। আয়ারল্যান্ডে যদি যান, সেখানে আপনি নিউ গ্রেঞ্জ বলে যে সেক্রেট সাইটটা পাবেন, সেটাও কিন্তু সমাধিস্থল, এবং সেখানে উইন্টার সলস্টিস, অর্থাৎ সূর্য যখন মকর ক্রান্তিতে পৌঁছয়, মকর সংক্রান্তির সময়, সেই সময়কে কেন্দ্র করে সেই সময়ের যে সোলার এনার্জি, তার কানেকশনে এই কনস্ট্রাকশন। সাউথ আমেরিকার পেরুতে যদি যান, সেখানেও আপনারা এই সলস্টিসের খেলাটা পাবেন, আলোর খেলা। এটা মাচু পিচুতে। আমাদের ভারতবর্ষের জয়পুরে যন্তর মন্তর আপনারা হয়তো অনেকেই দর্শন করেছেন। সবাই জয় সিং এই যন্তর মন্তর তৈরি করেছিলেন। 6 বছর লেগেছিল, 1728 সাল থেকে 1734 সাল, 6 বছরে এটা তৈরি করেছিলেন। এটা অবশ্যই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবং এখানে একটা সানডায়াল আছে, সূর্যের যে মুভমেন্ট সেটাকে ট্র্যাক করে। বেসিক্যালি একটা পর্যবেক্ষণ কক্ষ বা গৃহ বলতে পারেন, অবজারভেটরি। এবং টলেমির সময়কার যে পজিশনাল অ্যাস্ট্রোনমি, তার উপর বেস করে। এখন এই সানডায়াল বলা হয় যে ইজিপশিয়ান বা ব্যাবিলনিয়ানরা আবিষ্কার করেছিল, তারপরে এর অনেক রকম ব্যবহার হয়েছে বিভিন্ন সভ্যতার সময়। এবার এই বিভিন্ন যে সেলেস্টিয়াল ইভেন্টস, বিশেষ করে এই সলস্টিসগুলো, যখন সূর্য কর্কটে আর মকরে আসে,
সূর্য যখন মেষে এবং তুলায় আসে, এই সিজনাল টার্নিং পয়েন্ট, এই চারটে চররাশি, এই চারটে চররাশিতে সূর্যের যে মুভমেন্ট, এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই উপলব্ধিটা কিন্তু আদিম যুগের, সেই প্রাচীন যুগের মানুষদের এই উপলব্ধিটা হয়েছিল যে সবচেয়ে সারা বছরের সবচেয়ে যে লংগেস্ট ডে, দিনের ক্ষণ যে সবচেয়ে বেশি লম্বা দিন আর সবচেয়ে ছোট দিন, যেটা আমরা 25 ডিসেম্বরকে বড়দিন বলি, অর্থাৎ এই 25 ডিসেম্বরের পর উত্তর গোলার্ধে নর্দার্ন হেমিস্ফিয়ারে বিষুবরেখা ইকুয়েটরের উপরে যারা থাকে তাদের জন্য এবার দিন বাড়তে শুরু করবে, বড় দিন বড় হতে থাকবে, এই জন্য বড়দিন। তো এই সমস্ত সেক্রেট সাইটস, দিব্য স্থানগুলো কিন্তু বিশেষভাবে এই প্রাচীন যুগের মানুষদের কাছে একটা অত্যন্ত শ্রদ্ধার বিষয়, রেভারেন্সের বিষয় এবং পর্যবেক্ষণের বিষয় ছিল, যে কারণে সারা পৃথিবী জুড়ে, ইউরোপ, আমেরিকা, ইজিপ্ট, ভারতবর্ষ, সারা পৃথিবীর বিভিন্ন অংশে আমরা কিন্তু এই যে আকাশ ভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর প্রাণ বা মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান। আমার বারবার কবির এই কথাগুলো মনে পড়ে যে কবি এই যে লিখেছেন, উনি কিন্তু সারা বিশ্বের সমস্ত সভ্যতার মানুষের প্রতিনিধি হয়ে লিখেছেন। এই বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ, আকাশ ভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণ, সেটা সাউথ আমেরিকার মাচু পিচুর লোকেরাও উপলব্ধি করেছে, ইজিপশিয়ানরা উপলব্ধি করেছে, আয়ারল্যান্ডের নিউগ্রেঞ্জের আইরিশরা উপলব্ধি করেছে, ইংল্যান্ডের সাইলসবারির ইংলিশরাও উপলব্ধি করেছে, ভারতবর্ষের ভারতীয়রাও উপলব্ধি করেছে, মেক্সিকোর মেক্সিকানরাও উপলব্ধি করেছে। তো সারা বিশ্বের সমস্ত মানুষের মধ্যে বিশ্বভরা প্রাণ জাগ্রত হয়েছে যখনই তারা আকাশ ভরা সূর্য তারাকে পর্যবেক্ষণ করেছেন। এবং কবির প্রাণে যে বিস্ময়ের, প্রেরণার যে গান তিনি রচনা করেছেন, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন সভ্যতার মানুষ কিন্তু তাদের মতো করে তারা এই সেক্রেট সাইটস তৈরি করেছেন। আজকের এই প্রতিবেদনের এটাই কারণ যে আমাদের বুঝতে হবে যে এই চন্দ্র সূর্য, জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষ্ককে নিয়ে, দ্য টু লাইট এমিটিং লুমিনারিজ, সেই জন্য এই চন্দ্র সূর্য এবং সেখান থেকে রাহুকেতুর উৎপত্তি। তার সঙ্গে ভিনাসেরও অবশ্যই গুরুত্ব ছিল। ভিনাসের গুরুত্বের কারণও কিন্তু ওই একই, যে চন্দ্রের মতো ভিনাসেরও কিন্তু কলা পরিবর্তন আছে, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, যেটা গ্যালিলিও আবিষ্কার করেছিলেন। তো রাহুকেতুর যে সঞ্চার আসছে, রাহুকেতুর এই সঞ্চার যখনই হয় তখনই কিন্তু সেটা একটা অত্যন্ত লাইফ চেঞ্জিং সঞ্চার হয়, যেটাকে আমরা বলতে পারি দ্য হোম ফট সোয়াহা ট্রানজিট। রাহুকেতু কালসর্প যোগ সংগঠন করে, সার্পেন্ট ফায়ার, রাহু সার্পেন্টের মাউথ, কেতু সার্পেন্টের টেল। মানব শরীরে যে কুণ্ডলিনী শক্তি
যে দেবী শক্তি সুপ্ত অবস্থায় থাকে মূলাধার চক্রে, যতক্ষণ কুণ্ডলিনী সুপ্ত অবস্থায় আছে, ডরমেন্ট আছে, ততক্ষণ আমরা এই জগতের সঙ্গে কানেক্টেড। এই জগতের যে মায়া, যে মোহ, যে প্রপঞ্চ, যে বিভ্রান্তিকর সত্য, তার সঙ্গে আমরা তালে তাল মিলিয়ে চলি। যেদিন কুণ্ডলিনী জাগ্রত হবে এবং ঊর্ধ্বমুখী হবে, সেদিন ধীরে ধীরে এই প্রপঞ্চ থেকে আমরা একটা মুক্তি লাভ করব। এই জন্য রাহু কেতুকে সার্পেন্ট ফায়ারও বলা হয়। এবং অবশ্যই এই রাহু কেতু একটা, যখনই তাদের ট্রানজিট হবে তখনই বুঝতে হবে যে ওই সার্পেন্ট ফায়ার আমাদের বিভিন্ন কর্মের মাধ্যমে আমাদের যে এভলিউশনারি প্রসেস, সেই এভলিউশনারি প্রসেস আরও এক ধাপ এগোচ্ছে। আমাদের বিকাশমূলক যে যাত্রা, সোলস জার্নি, সেটা আরও এক ধাপ এগোবার চেষ্টা করছে। এবং সেই এগোনোর জন্য কিছু লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্সেস, যেটা রাহুকেতু ধরে আছে, যেটা রাহুকেতু রিপ্রেজেন্ট করছে, প্রতিনিধিত্ব করছে, সেই লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্সেস আমরা এক্সপিরিয়েন্স করব। এই জন্য এটা হুম ফট সোহা ট্রানজিট। সমস্ত রিলেশনশিপ এফেক্টেড হয়, কারণ রাহুকেতু ইজ অল অ্যাবাউট রিলেশনশিপ। চন্দ্রকে যদি একটা জামা মনে করেন, শার্ট, তার দুটো পকেট আছে, একটা পকেট রাহু, একটা পকেট কেতু। রাহুর যে পকেট, সেই পকেট শুধু ভরতে চায়, সেই পকেটটা নিজেকে ভরতে চায়। আর কেতুর যে পকেট, সেই পকেট নিজেকে খালি করতে চায়। তো এই রাহু কেতুর ট্রানজিট যতবার হবে, এবং এই রাহু কেতুর ট্রানজিট দিয়েই জীবন চলবে, এটাই ক্লক, এটাই আসল ঘড়ির কাঁটা। প্রতিবার আমার জীবনে রাহুর পকেট কিছু আসবে, রাহুর পকেটে কিছু বৃদ্ধি পাবে, আর কেতুর পকেটে কিছু যাবে, কিছু লস হবে। ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন, শ্বাস নেবেন, শ্বাস ত্যাগ করবেন, আহার খাদ্য গ্রহণ করবেন, মলমূত্র ত্যাগ করবেন। এই প্রসেসের মধ্যে দিয়ে জীবন চলবে। সো এভরি টাইম দের ইজ আ রাহু কেতু ট্রানজিট, তখন কিন্তু কিছু লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্সেস হবে, আপনার জীবনে প্রবেশ করবে কিছু বিষয়, কিছু কর্মা এন্ট্রি নেবে, কিছু কার্মিক কারণে কিছু এন্ট্রিজ হবে, কার্মিক কারণে কিছু এক্সিটস হবে। এবং সেটা এন্ট্রি হোক আর সেটা এক্সিট হোক, তার নেচার, তার কোয়ালিটি হবে কিন্তু হুম ফট সোহা। এবং এতটাই গুরুত্বপূর্ণ বলে, এবং আগামী 1.5 বছর এই রাহুকেতুর ট্রানজিট একটা অন্যতম অনন্য ট্রানজিট হতে চলেছে। তার জন্য বিশেষ গুহ্যবিদ্যা, বিশেষ তন্ত্রবিদ্যার যে অতি মূল্যবান মন্ত্র সাধনা, সেটাকে ওপেন সোর্সে যতটা কনভার্ট করা যায়, সেই প্রসেসটাকে ইনিশিয়েট করার একটা, আই এম মেকিং আ হাম্বল এফর্ট। গুরু কৃপা চাই, তার জন্য ইষ্ট কৃপা চাই। আশা করি গুরু কৃপা করবেন, আশা করি ইষ্ট কৃপা করবেন, যাতে একদম ডাইরেক্ট চন্দ্র থেকে, যে মন থেকে, যে একদম প্রাইমারি সোর্স থেকে যে সমস্যা শুরু হচ্ছে, প্রাইমারি সোর্সকে আমরা কারেকশন করব। তাহলে আর প্রাইমারি সোর্সের পর সেকেন্ডারি লেভেলে আর কোনো
দেবদেবীর শরণাপন্ন হতে হবে না। সেটা আমরা সবসময় হতে পারি, হতে কোনো অসুবিধে নেই, সেটা এক্সট্রা হবে, সেটা রেফারেন্স ওয়ার্কের মতো হবে। কিন্তু চন্দ্রের যে বিচ্ছুরণটা, যে লুনার এনার্জিটা, সেটাকে আমরা এতটাই আপগ্রেড করার প্রয়াস করব, চন্দ্রের সঙ্গে রিলেশনটা এতটাই আপগ্রেডেড হয়ে যাবে যে আমাদের কার্মিক রেজাল্টটাই আরও অনেক উন্নত মানের হবে। আশা করি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগছে, আপনারা তো ভালো লাগার কথাই জানাচ্ছেন। এবং পরবর্তী ভিডিওতে আমরা এবার একদম ওই 5 কোর্স মিলের অ্যাকচুয়াল, এই এতদিন আমরা অ্যাপিটাইজার খেলাম, এবার অ্যাপিটাইজার থেকে হোপফুলি দ্য অ্যাপিটাইট হ্যাজ বিন রেজড, তো দ্য রিয়েল 5 কোর্স মিলের মধ্যে দ্য রিয়েল মেন কোর্সে আমরা আগামী ভিডিওতে প্রবেশ করব। এবং আশা করব যে এই প্রতিবেদন, এই উপস্থাপনা আপনাদের জীবনে একটা বিশেষ উপকারী এবং উপযোগী একটা বিষয় হয়ে থাকবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপাণম।